নমস্কার। আজ আমরা একটু কথা বলবো সাম্প্রতিক কিছু বিমান চলাচল সংক্রান্ত ঘটনা নিয়ে। বিশেষ করে আহমেদাবাদের যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটল সেটার উপর একটু বেশি ফোকাস থাকবে। আমাদের হাতে কিছু রিপোর্ট এসেছে, তো সেগুলোর ভিত্তিতেই আমরা আলোচনাটা করব। চেষ্টা করব বোঝার ঠিক কি ঘটেছিল আর এর প্রভাবটা আসলে কতটা গভীর। হ্যাঁ, শুরু করা যাক। সত্যি বলতে আহমেদাবাদের এই ঘটনাটা কিন্তু গত এক দশকেরও বেশি সময় ভারতের সবথেকে ভয়াবহ প্লেন দুর্ঘটনা। এটা স্বাভাবিকভাবেই আকাশযাত্রার নিরাপত্তা নিয়ে নতুন করে একটা চিন্তা তো জাগিয়েই তুলেছে। চলুন একটু বিস্তারিত দেখি। তারিখটা ছিল 12 জুন 2025। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171, একটা বোয়িং 7878 ড্রিম লাইনার ছিল ওটা। আহমেদাবাদ থেকে টেক অফের পরপরই প্রায় সাথে সাথে ভেঙে পড়ল। আর সবচেয়ে দুঃখজনক হল প্লেনটা একটা মেডিকেল কলেজের হোস্টেলের উপর গিয়ে পড়ে। হ্যাঁ, ঘটনাটা সাংঘাতিক। শুধু বিমানে যারা ছিলেন তারাই নন, বিমানে তো 241 জন যাত্রী আর ক্রু ছিলেন, তারা সবাই মারা গেছেন। আর মাটিতে হোস্টেলে বা আশেপাশে সেখানেও প্রায় 30 জন। মোট 270-এরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। সংখ্যাটা এনর্মাস। ভাবা যায় না। আর তদন্তের কি খবর? ব্ল্যাক বক্স পাওয়া গেছে বলছিলেন। হ্যাঁ, সেটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়। দুর্ঘটনার পরদিনই খুব তাড়াতাড়ি ফ্লাইট ডেটা রেকর্ডার, যেটাকে আমরা ব্ল্যাক বক্স বলি, সেটা উদ্ধার করা গেছে। দুর্ঘটনার কারণ জানার জন্য এর ভেতরের ডেটা বিশ্লেষণ করাটা অপরিহার্য। আর যারা মারা গেছেন তাদের শনাক্ত করার কাজ, সেটা কতটা এগিয়েছে? দেখুন, 22 জুনের আপডেট অনুযায়ী কর্তৃপক্ষ ডিএনএ টেস্টিংয়ের মাধ্যমে 251 জনকে আইডেন্টিফাই করতে পেরেছে। আচ্ছা। আর তার মধ্যে 245 জনের দেহ তাদের পরিবারের কাছে হ্যান্ডওভারও করা হয়েছে। ওহ। তবে হ্যাঁ, কিছু পদ্ধতিগত জটিলতা থাকেই, সে কারণে এখনও 6 জনের শনাক্তকরণ বাকি আছে। এই পুরো প্রক্রিয়াটা বেশ সময় সাপেক্ষ আর সংবেদনশীল। বুঝলাম। এয়ার ইন্ডিয়া কিভাবে রিয়্যাক্ট করেছে এই ঘটনার পর? কিছু ফ্লাইট কি ক্যান্সেল হয়েছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এয়ার ইন্ডিয়া কিছু ব্যবস্থা নিয়েছে। ওরা ওদের ডোমেস্টিক রুটে প্রায় 5% ফ্লাইট কমিয়েছে। আর আন্তর্জাতিক রুটে কমানোর পরিমাণটা একটু বেশি, প্রায় 15%। 15%? আচ্ছা। হ্যাঁ, এটা সাময়িকভাবে করা হয়েছে। কারণ হিসেবে বলছে সেফটি রিভিউ আর অন্যান্য ইন্সপেকশনের কথা। আন্তর্জাতিক রুটে বেশি কমানোর একটা কারণ হতে পারে যে 787 ড্রিমলাইনারগুলো মূলত লং হল রুটে বেশি ব্যবহার হয়। আর এই নির্দিষ্ট মডেলটা নিয়ে এখন হয়তো বেশি করে পর্যালোচনা চলছে। প্লেনটার কি আগে কোনো সমস্যা ছিল? এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান বোধহয় বলছিলেন যে প্লেন বা ইঞ্জিনে কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, চেয়ারম্যানের প্রাথমিক বয়ান সেরকমই। তিনি জানিয়েছেন যে প্লেনটার রেকর্ডে কোনো সমস্যা ছিল না, ইঞ্জিনগুলো ঠিকঠাক কন্ডিশনেই ছিল। কিন্তু দেখুন, এগুলো প্রাথমিক কথা। ভারতের যে সংস্থা এই ধরনের দুর্ঘটনার তদন্ত করে, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা AAIB, তারা যতক্ষণ না তাদের ফাইনাল রিপোর্ট দিচ্ছে ততক্ষণ নিশ্চিত করে কিছুই বলা যাবে না। ঠিক। আর এই তদন্তে কিন্তু ওরা একা নয়, ইউকে আর ইউএসএ তদন্তকারী সংস্থারা ওদের সঙ্গে কাজ করছে। ও আচ্ছা, ইউকে আর ইউএস, এটা কি সাধারণ প্র্যাকটিস নাকি এর বিশেষ কোনো কারণ আছে? এটা একেবারে অস্বাভাবিক নয়, তবে সবসময় হয়ও না। সাধারণত খুব বড় দুর্ঘটনার ক্ষেত্রে, বিশেষ করে যখন বিমানের নির্মাতা, এক্ষেত্রে বোয়িং, হ্যাঁ, আমেরিকার কোম্পানি, ঠিক, অথবা ইঞ্জিনের নির্মাতা যেমন রোলস রয়েস যদি যুক্তরাজ্যের হয়, তখন তাদের দেশের সংস্থাগুলোর সাহায্য নেওয়া হয়। এটা একদিকে যেমন টেকনিক্যাল জটিলতার দিকে ইঙ্গিত করে, তেমনই একটা স্বচ্ছ, নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার চেষ্টাও বটে। বুঝলাম। আচ্ছা, আহমেদাবাদের এই ভয়ঙ্কর ঘটনার পাশাপাশি কিন্তু সম্প্রতি আরও কয়েকটা ছোটখাটো বিমান দুর্ঘটনার খবরও পাওয়া গেছে, তাই না? একদম। যদিও সেগুলো হয়তো অতটা প্রচার পায়নি। হ্যাঁ, একদম। ছোট দুর্ঘটনাগুলোও ঘটছে। যেমন ধরুন, নর্থ ক্যারোলাইনায় রানওয়েতে একটা কচ্ছপকে বাঁচাতে গিয়ে একটা ছোট প্লেন ক্র্যাশ করে, 2 জন মারা যান সেখানে। বলেন কি, কচ্ছপ বাঁচাতে গিয়ে? হ্যাঁ, আবার ওই হার্নেট কাউন্টিতেই টেক অফের ঠিক পরে একটা ছোট প্লেন ভেঙে পড়ে, সেখানেও 2 জন অভিজ্ঞ পাইলট মারা যান। এছাড়াও গ্রিস আর অস্ট্রেলিয়াতেও 2টো ছোট ঘটনা ঘটেছে, তবে ভাগ্য ভালো, সেখানে কেউ হতাহত হননি। এই ছোট ঘটনাগুলো আর আহমেদাবাদের মতো বড় দুর্ঘটনা, এগুলোর মধ্যে কি কোনোভাবে সংযোগ টানা যায় নাকি এগুলো একেবারেই আলাদা? দেখুন,
বৃহত্তর ছবিটা দেখলে পার্থক্যটা বেশ স্পষ্ট। বড় কমার্শিয়াল বিমানের দুর্ঘটনা, যেমন আহমেদাবাদ একটা, সেগুলো অনেক বিরল, কিন্তু যখন ঘটে তার প্রভাব হয় অমচম, আর সেগুলো পুরো সিস্টেমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেয়। অন্যদিকে ছোট বিমান বা জেনারেল অ্যাভিয়েশনের দুর্ঘটনাগুলো তুলনামূলকভাবে একটু বেশি ঘটে। সেগুলোর কারণও অনেক সময় ভিন্ন হয়, যেমন পাইলটের অভিজ্ঞতা, আবহাওয়া বা হয়তো বিমানের রক্ষণাবেক্ষণের অভাব। ঠিক। তবে হ্যাঁ, সব ঘটনাই দিনের শেষে এয়ার সেফটি নিয়ে আমাদের ভাবতে বাধ্য করে। তাহলে এইসব আলোচনা থেকে আমরা কি বলতে পারি? মানে মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে? আহমেদাবাদের দুর্ঘটনাটা নিঃসন্দেহে বিশ্বজুড়ে বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে একটা বড়সড় ঝাঁকুনি দিয়েছে। আর এর আসল কারণটা জানার জন্য একটা বড় আন্তর্জাতিক তদন্ত চলছে। একদম তাই। মূল কথা হলো, পরিসংখ্যান যাই বলুক না কেন, মানে বিমান চলাচল এখনও ভ্রমণের অন্যতম নিরাপদ উপায় হিসেবেই পরিচিত। কিন্তু আহমেদাবাদের মতো ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে নিরাপত্তা ব্যবস্থাকে সবসময় উন্নত করার চেষ্টা চালিয়ে যেতে হবে, আর প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের কোনো বিকল্প নেই। এএআইবি আর তার আন্তর্জাতিক পার্টনার্সদের রিপোর্টের জন্যই এখন অপেক্ষা। সবশেষে একটা খটকা কিন্তু মনে থেকেই যাচ্ছে। বলুন। যদি এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যানের কথা সত্যি হয়, মানে যদি প্লেনটার ইতিহাসে সত্যিই কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে এই দুর্ঘটনাটা কি শুধু রক্ষণাবেক্ষণের রেকর্ড বা চেনা ঝুঁকির বাইরেও, মানে আধুনিক বিমান চলাচলের এমন কোনো অপ্রত্যাশিত জটিলতার দিকে ইশারা করছে যা আমরা হয়তো এখনও পুরোপুরি বুঝি না? ব্যাপারটা কিন্তু ভাবার মতো। ভবিষ্যতের তদন্ত হয়তো এর ওপর আরও আলো ফেলবে। অবশ্যই, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখা যাক তদন্তে কি উঠে আসে।